আপনারা গ্রুপে এসএমএস করেন। আর কেউ একজন একটু গ্রুপে এসএমএস করেন। আমরা আর 1 মিনিট পরে শুরু করি ক্লাস। দেখে আর দু একজন আসে কিনা। আচ্ছা, আমরা ক্লাস শুরু করে দিই। যে কয়জন আসছে আর বাকি যারা আছে হয়তো রেকর্ড ক্লাস করবে। আচ্ছা, এবার আমরা চলে যাব আহ, 423 ধারাতে চলে যান। 423 ধারাতে বলতেছে আপিল আদালতের ক্ষমতা। আপিল গ্রহণ করার পর পর্যাপ্ত কারণ বিদ্যমান থাকলে আপিল আদালত আপিল খারিজ করতে পারবেন। দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা। এখানে উক্ত দণ্ডাদেশের আদেশ বাতিল করতে পারবেন, খালাসের আদেশ দিতে পারবেন, দণ্ডের প্রকৃতি পরিবর্তন করতে পারবেন, যেমন সশ্রম থেকে বিনাশ্রম করতে পারবেন। তারপরে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারবেন, পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারবেন। এই পুনরায় বিচারে পাঠানোর বিষয়টাকে বলা হয় অর্ডার টু রিমান্ড, মানে রিমান্ডে প্রেরণ করা। এই রিমান্ড বলতে আপনার ওই পুলিশ কাস্টাডিতে বোঝায় না। এই রিমান্ড বলতে বোঝায় হচ্ছে আপনার পুনরায় আবার বিচার করা। এখন খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে আপিল আদালতের ক্ষমতা। একজন ব্যক্তিকে খালাস দিয়ে দিছে, এখন খালাস দিলে পারে ফরিয়াদি বা পিপি আপিল করছে, সেই ক্ষেত্রে আপিল খালাসের আদেশ রদ করতে পারবেন, আসামিকে দণ্ড দিতে পারবেন, অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারবেন, আবার পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারবেন। এখন অপর্যাপ্ত দণ্ডের ক্ষেত্রে যদি আপিল করা হয়, সেক্ষেত্রে একই ক্ষমতায় প্রয়োগ করতে পারবেন। অপর্যাপ্ত দণ্ডাদেশ বাতিল করতে পারবেন, খালাস দিতে পারবেন, দণ্ড বৃদ্ধি করতে পারবেন, দণ্ড আবার কমাইতেও পারবেন, আবার তদন্ত করতে পারবেন এবং পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারবেন। আমার এখন মূল কথা হচ্ছে যে আপিল আদালত আপনার যে কোনো ক্ষমতা এক্সারসাইজ করতে পারে। একজন ব্যক্তিকে দণ্ডাদেশ দিয়ে দিয়েছে, তাকে খালাস প্রদান করে দিতে পারে। আবার কাউকে খালাস দিছে, আবার দণ্ডও দিতে পারবে। এবং পুনরায় বিচার করতে পারবে, পুনরায় তদন্ত করতে পারবে, এবং অন্যান্য আরেক ওই ট্রায়াল কোর্ট আবার পুনরায় বিচারের জন্য পাঠাইতে পারবে এবং মামলাটা ট্রান্সফারও করতে দিতে পারবে, অন্য কোর্টেও বিচারের জন্য পাঠাইতে পারবেন। ঠিক আছে,
এবার আমি চলে যাব আপিল হাইকোর্ট বিভাগের আদেশে নিম্ন আদালতে প্রত্যায়িত করে পাঠাইতে হবে। 425 ধারাতে দণ্ড বৃদ্ধির ক্ষেত্রে আপিল আদালতের আসামি পক্ষের বক্তব্য না শুনে দণ্ড বৃদ্ধি করবেন না। এই যে আপিল আদালত দণ্ড বৃদ্ধি করতে পারে না, এই দণ্ড যদি বৃদ্ধি করতে হয় তাহলে অপোজিট পার্টিকে আপনার সুযোগ দিতে হবে শুনানি করার, অপোজিট পার্টিকে শুনানি করার সুযোগ দিতে হবে। বিচারকারী আদালত সর্বোচ্চ যে দণ্ড দিতে পারত আপিল আদালত তার অধিক দণ্ড দিতে পারবে না। এখন ধরেন আপনি করেছেন চুরি, এই বিচারিক আদালত সর্বোচ্চ 3 বছরের দণ্ড দিতে পারবেন। আপনি করেছেন চুরি, বিচারিক আদালত সর্বোচ্চ আপনাকে 3 বছরের কারাদণ্ড দিতে পারে, কিন্তু আপিল আদালত আপনাকে 7 বছরের কারাদণ্ড দিতে পারবে না বা 10 বছরের কারাদণ্ড দিতে পারবে না, কারণ আপনার অপরাধ অনুযায়ী ওই অপরাধের সর্বোচ্চ দণ্ড হচ্ছে 3 বছর। আপিল আদালত হয়েছে তাই বলে কি 10 বছর দিতে পারবে না। ঠিক আছে, এটা হচ্ছে আপনার বলা হচ্ছে। আর 426-এ বলতেছে আপিল চলমান থাকলে যে ক্ষেত্রে জামিনের বিধান, আপিল চলমান থাকলে যে ক্ষেত্রে জামিনের বিধান, আপিল চলমান থাকলে দণ্ড স্থগিত এবং জামিনের জন্য এই ধারা মতে আবেদন করা যায় এবং আপিল আদালত উপযুক্ত মনে করলে কি করতে পারে, দণ্ড স্থগিত রেখে আসামিকে মুক্তি দিতে পারবেন। এই যে আমি এখানে আরেকটু অ্যাড করি যে একটা মামলাতে রায় হওয়ার পরে আসামি যদি কারাগারে থাকে বা বাইরেও থাকে, আমরা আসামিকে সারেন্ডার করাই, আর কারাগারে থাকলে তো সারেন্ডার করানো লাগতেছে না। সেক্ষেত্রে আমরা কি করি, এই 426 ধারার অধীন যে আপিলের শর্তে জামিনের আবেদন করি, আপিলের শর্তে জামিনের আবেদন করি। কিন্তু এখানে মূল বার্ডেন্সটা হচ্ছে যে বিচারিক আদালত যদি আসামিকে 1 বছরের কারাদণ্ড প্রদান করে, তাহলে মানে অনধিক 1 বছরের যদি কারাদণ্ড প্রদান করে সেক্ষেত্রে আপিলের শর্তে জামিন পাওয়া যায় বা জামিনের হকদার হয়। কিন্তু 1 বছরের বেশি যদি হয় সেক্ষেত্রে কিন্তু এই আপিলের শর্তে কিন্তু আপনার আপিল আদালত জামিন প্রদান করবেন না, বা করতেও পারে নাও পারেন, এটা হচ্ছে ওই আপিল আদালতের ডিসক্রিশনারি পাওয়ার। ঠিক আছে, কিন্তু 1 বছরের যদি কম হয় তাহলে সেক্ষেত্রে অধিকার হয়ে দাঁড়ায়, আসামির অধিকার হয়ে দাঁড়ায়। তাহলে আপিলের ক্ষেত্রে আপনাদের যে আসামি যদি কারাগারে থাকে বা আপিলের পর্যায়ে জামিনের যে বিধান আছে সেটা কিন্তু 426-2 আছে। 1 বছরের যদি কারাদণ্ড দেয় অনধিক 1 বছর তাহলে আপিলের শর্তে জামিন পেতে পারে। আর অন্যান্য ক্ষেত্রে বিচারকের 1 বছরের অধিক হইলে বিচারকের বিবেচনামূলক ক্ষমতা। 427-এ চলে যান, আপিল আদালত কর্তৃক গ্রেপ্তারের নির্দেশ। এই 417 এবং 417 ক ধারা অনুযায়ী খালাস এবং অপর্যাপ্ত দণ্ডাদেশের বিরুদ্ধে যদি আপিল দায়ের করা হয় সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশন বা অন্য কোনো আপিল আদালত আসামিকে গ্রেপ্তারের নির্দেশ দিতে পারবেন বা গ্রেপ্তারের জন্য ওয়ারেন্ট ইস্যু করতে পারবেন। এখন ওই আসামি আপনার গ্রেপ্তার হওয়ার পরে বিচারিক আদালত যদি আদালত নির্ণয় যদি উপস্থিত হলে বিচারিক আদালতও যদি উক্ত আসামিকে আপিল নিষ্পত্তি হওয়ার পূর্ব পর্যন্ত হাজতে প্রেরণ করতে পারেন বা জামিনে মুক্তি দিতে পারেন। তখন ওই আদালত কি করবেন, ওই গ্রেপ্তার হওয়ার পরে তাকে জামিনে মুক্তিও দিতে পারেন অথবা জেল হাজতেও পাঠিয়ে দিতে পারেন। ঠিক আছে, এবার আমি চলে যাব 428 ধারাতে। আমাদের গুরুত্বপূর্ণ ধারা যেগুলো আছে ওইগুলো আমরা দেখেছি। এবার আমরা আপিল আদালত কর্তৃক অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ। আপিল আদালত কিন্তু অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে, যদি আপিল আদালত চায় তাহলে কি করতে পারে, অতিরিক্ত সাক্ষ্য গ্রহণ করতে পারে। আপিল চলমান অবস্থায় আপিল আদালত যদি নিজে অথবা বিচারকারী আদালতে অথবা অন্য কোনো আদালতের কাছে অতিরিক্ত সাক্ষ্য গ্রহণের নির্দেশ প্রদান করতে পারেন। এটা হচ্ছে আপনার 428 ধারাতে। এবার আমি 431 ধারাতে চলে যাব। দেখেন 431 ধারাতে বলতেছে আপিল পণ্ড হওয়া, মানে আপিল শেষ হয়ে যাওয়া।
দণ্ডাদেশ এবং অপর্যাপ্ত দণ্ডাদেশ এবং খালাস আদেশের বিরুদ্ধে আপিলের ক্ষেত্রে যদি আসামি মারা যায় সেক্ষেত্রে আপিলটা কী হয়ে যাবে, বাতিল হয়ে যাবে, আপিলটা বাতিল হয়ে যাবে। এখন কথা হচ্ছে আপিল করা হয়েছিল কেন, যে আসামির দণ্ড কম হয়েছে বা উপযুক্ত শাস্তি পায় নাই সেই জন্য। এখন আসামি যদি নিজে যদি মরে যায় তাহলে শাস্তি দেবে কার? এখানে আরেকটা কথা হচ্ছে ক্রিমিনাল লায়াবিলিটি একজনেরটা আরেকজনের ঘাড়ে যায় না কখনো। ক্রিমিনাল লায়াবিলিটি একজনেরটা যে ক্রিমিনাল অফেন্স করেছে তার ঘাড়েই থাকে। ধরেন এই বিথি হচ্ছে অপরাধ করেছে, ক্রিমিনাল অফেন্স করেছে, এই ক্রিমিনাল অফেন্সের শাস্তি বিথিকেই ভোগ করতে হবে, তার হাজব্যান্ডকে দেওয়া যাবে না, তার সন্তানকে দেওয়া যাবে না, তার বাবা মাকে দেওয়া যাবে না। এই জন্য এখন বিথির বিরুদ্ধে আপনার যদি আপিল করেন যে ওর শাস্তি হওয়ার কথা ছিল 20 বছর, দিয়ে দিয়েছে 5 বছর, এখন পরে যদি বিথি যদি মারা যায় সেক্ষেত্রে আর সেই আপিলটা থাকে না, সেই আপিলটা বাতিল হয়ে যায়। হ্যাঁ, তবে এই জরিমানার ক্ষেত্রে মানে আপনার ক্ষতিপূরণের মামলাতে এই ক্ষতিপূরণের ক্ষেত্রে কি করতে হবে, আপিলের ক্ষেত্রে আপিলকারী ওই আপনার যদি মারা যায়, আসামি যদি মারা যায় তাহলে আপিলটা পণ্ড হয় না। কারণ ধরেন যে এই যে বিধির কথা বললাম, বিধি যদি মারা যায়, বিধির সম্পত্তি আছে না, তার বাবার বাড়ির সম্পত্তির ভাগ পাবে, তার হাজব্যান্ডের সম্পত্তির ভাগ পাবে, তার নিজের কিছু সম্পত্তি আছে। এখন তার বিরুদ্ধে যদি আপনার 10,000 টাকার ক্ষতিপূরণের রায় হয় তখন কি হবে, ওই বিধি মারা যাওয়ার পরে বিধির যে সম্পত্তি থাকে সেই সম্পত্তি থেকে সরকার কি করবেন, আদায় করে নেবেন। কত ধারা অনুযায়ী, 386 ধারা অনুযায়ী আদায় করে নেবেন। ফৌজদারি কার্যবিধির 386 ধারা অনুযায়ী আমরা পড়েছিলাম। হ্যাঁ, তারপরে দেখেন এই যে 430 ধারাতে বলতেছে আপিলের রায় এবং আদেশ চূড়ান্ত হবে, আপিলের রায় এবং আদেশ চূড়ান্ত হবে। এইবার আমি চলে যাব এই ফৌজদারি রিভিশনের ক্ষেত্রে। আমরা কিন্তু এই যে আপিলের বিধানগুলো আমরা পড়লাম, যে আপিলের বিধানগুলো আমরা পড়লাম 460 থেকে 431 পর্যন্ত, এখানে যে ক্ষেত্রে আপিলের বিধান আছে এইগুলোর বাইরে প্রত্যেকটা ক্ষেত্রেই ফৌজদারি কার্যবিধিতে রিভিশন দায়ের করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই রিভিশন দায়ের করতে হবে। আপনাদের আমি আগেও বলেছি যে আপনারা ফৌজদারি কার্যবিধির শুধু আপিল মনে রাখবেন, শুধু আপিল মনে রাখবেন, আর বাকি যে বিষয়গুলো আছে অটোমেটিক ওই বিষয়গুলো আপনারা চোখ বুঝে বলবেন এই ক্ষেত্রে রিভিশন দায়ের করতে হবে। ফৌজদারি কার্যবিধিতে রিভিউ এর কোনো বিধান নাই, ফৌজদারি কার্যবিধিতে রিভিউ এর কোনো বিধান নাই। কিসের বিধান আছে? আপিলের বিধান আছে আর হচ্ছে রিভিশনের বিধান আছে। তাহলে এবার আমি চলে যাব কোথায়, রিভিশনে। রিভিশন হলো 435 থেকে 442-এর ক ধারা পর্যন্ত রিভিশন আলোচনা করা হয়েছে। এখানে দেখেন রিভিশন কাকে বলে, উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের কোনো রায়কে ন্যায় বিচারের স্বার্থে পুনর্পরীক্ষা করাকে কি বলা হচ্ছে, রিভিশন বলা হয়। এখন এখানে আরেকটা বিষয় আপনারা মনে রাখবেন যে যদি আইনগত যদি কোনো ভুল হয়ে থাকে, আইনগত যদি কোনো ভুল থাকে তাহলে সেক্ষেত্রে কি করা হয়, রিভিশন দায়ের করা হয়। তারপর দেখেন রিভিশন করতে পারবেন কার কাছে বা রিভিশন করা যায় কার কাছে, হাইকোর্টের নিকট আর হচ্ছে দায়রা জজের নিকট আপিল করা যায়। কোন কোন ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায়, রিভিশনের ক্ষমতা প্রয়োগকারী আদালতের নিজ উদ্যোগে, মানে কোন কোন ক্ষেত্রে কে আপিল দায়ের রিভিশন দায়ের করতে পারবেন। এখন ট্রায়াল কোর্ট রিভিশন ক্ষমতা প্রয়োগকারী আদালতের নিজ উদ্যোগে, তাহলে দায়রা জজ নিজে কি করতে পারবেন, রিভিশন করতে পারবেন, হাইকোর্ট নিজে রিভিশন দায়ের করতে পারবেন। আর যে কোনো পক্ষের বাদী এবং আসামি, বাদী বা ফরিয়াদি এবং আসামি পক্ষের যে কোনো একজনের আবেদনে কি করতে পারবেন, রিভিশন দায়ের করতে পারবেন। কার কাছে, দায়রা জজের নিকট আর হচ্ছে হাইকোর্টের নিকট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট আর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট, এদের কাছে রিভিশন করা যায়? বলেন তো, এদের কাছে রিভিশন করা যায়? না না স্যার, না না। দায়ের করা যায়, কার কাছে রিভিশন দায়ের করা যায়?
দায়রা কোড এবং হাইকোর্টে। হ্যাঁ, দায়রা জজ কোর্ট বা মহানগর দায়রা জজ কোর্ট, আর একটা হচ্ছে হাইকোর্টের নিকট। এখন 435 ধারাতে উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের নথি তলব করতে পারেন। উচ্চ আদালত কর্তৃক নিম্ন আদালতের নথি তলব করতে পারেন। এই নথি তলবের বিধান ফৌজদারি কার্যবিধিতে কত ধারাতে আছে, এটা হচ্ছে আপনাদের প্রশ্ন। এই ধারা থেকে ফৌজদারি কার্যবিধিতে কত ধারাতে উচ্চ আদালত নিম্ন আদালতের নথি তলব করতে পারেন, এটা কত ধারাতে আছে? একটু হলো 335 ধারাতে। অর্ডার টু কল ফর রেকর্ড অফ ইনফেরিয়ার কোর্ট, অর্ডার টু কল ফর রেকর্ড অফ ইনফেরিয়ার কোর্ট কত ধারাতে বলা আছে? 335 ধারাতে। এটা কিন্তু টাইটেল, 435। হ্যাঁ 435 ধারাতে এই বিধানটা বলা আছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। হ্যাঁ, তারপরে আমরা চলে যাব 436 ধারাতে বলতেছে অনুসন্ধানের নির্দেশ দানের ক্ষমতা। অনুসন্ধানের নির্দেশ দানের ক্ষমতা। জাস্ট এখান থেকে একবার দুইবার পর্যন্ত রিডিং পড়বেন, তারপরে আমি চলে যাব মূল রিভিশনের যে বিধান আছে। এটা আছে আপনার 439 ধারাতে হাইকোর্টের রিভিশন ক্ষমতা। হাইকোর্ট কিভাবে রিভিশন করতে পারে? সে নিজ উদ্যোগে এবং কোনো আপনার পার্টির কিসে আবেদনের প্রেক্ষিতে, মানে কোনো পার্টি বলতে এখানে যে কোনো পক্ষ বোঝাচ্ছি, যে কোনো পক্ষের আবেদনের ভিত্তিতে কি করতে পারবেন? রিভিশন গ্রহণ করতে পারবেন। হাইকোর্ট নিজ উদ্যোগে বা কোনো পক্ষের আবেদন করে রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। রিভিশন ক্ষমতা প্রয়োগ করতে পারেন। রিভিশন আদালত রিভিশন ক্ষমতা প্রয়োগকালে আসামির দণ্ড বৃদ্ধি করতে পারেন। রিভিশন আদালত আসামির কি করতে পারেন? দণ্ড বৃদ্ধি করতে পারেন। আপনারা যদি এখন পরীক্ষাতে প্রশ্ন আসে রিভিশন আদালত কি দণ্ড বৃদ্ধি করতে পারে কি না, তাহলে কি উত্তর করবেন? হ্যাঁ, রিভিশন আদালত আসামির দণ্ড বৃদ্ধি করতে পারে। তবে আসামিকে অবশ্যই কারণ দর্শানোর সুযোগ দিতে হবে বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। দণ্ড বৃদ্ধি করতে হলে আদালত আসামি বা তার আইনজীবীকে বক্তব্য পেশের সুযোগ দিতে হবে। তারপর দেখেন রিভিশন আদালতের ক্ষমতার সীমাবদ্ধতা। রিভিশন আদালত চাইলে সব কিছু করতে পারে না। রিভিশন আদালত চাইলে সব কিছু করতে পারে না। কি করতে পারে? খালাস, যদি কোনো আসামিকে খালাস প্রদান করা হয় তাহলে সেই খালাস আদেশকে দণ্ডের আদেশে পরিণত করতে পারে না। কোন আদালত পারে না? রিভিশন আদালত পারে না, কিন্তু আপিল আদালত পারে। আপিল আদালত খালাস আদেশকে দণ্ডের আদেশে পরিণত করতে পারে, কিন্তু রিভিশন আদালত পারে না। রিভিশন আদালত পারে না। দায়রা জজ কর্তৃক রিভিশনে প্রদত্ত সিদ্ধান্তের উপর হাইকোর্টে কোনো রিভিশন দায়ের করা যায় না। তাহলে ফৌজদারি কার্যবিধিতে কিন্তু সেকেন্ড রিভিশন বলে কোনো শব্দ নাই। ফৌজদারি কার্যবিধিতে সেকেন্ড রিভিশন বলে কোনো শব্দ নাই। দায়রা জজ রিভিশন আদালতে যে সিদ্ধান্ত দিবেন সেটা হবে চূড়ান্ত, সেটা হবে চূড়ান্ত। পুনরায় আবার রিভিশন দায়ের করা যাবে না। কিন্তু দেওয়ানি কার্যবিধিতে দুইবার রিভিশনের বিধান আছে, সেকেন্ড রিভিশনের বিধান আছে, কিন্তু দেওয়ানি কার্যবিধিতে আপনার সেকেন্ড আপিলের বিধান নাই। কিন্তু ফৌজদারি কার্যবিধিতে সেকেন্ড আপিলের বিধান আছে। তাহলে দুইটা বিষয় আপনাদের একটু মনে রাখতে হবে না টেকনিক্যালি? যদি মনে না রাখেন তাহলে পরীক্ষাতে উত্তর করবেন কি করে? খুব সুন্দর করে সূক্ষ্ম ব্রেনে এই আপিলটা আপনারা রিভিশনটা খুব মনোযোগ সহকারে শিখে নেবেন। যখন মনোযোগ সহকারে টেকনিক্যালি শিখতে পারবেন তখন কিন্তু আপনার এই 1 বছর না পড়লেও আর ভুলবেন না। হ্যাঁ, তারপরে দেখেন বিচারকারী আদালত সর্বোচ্চ যে দণ্ড দিতে পারত, রিভিশন আদালত তার থেকে অধিক কি করতে পারবে না? দণ্ড প্রদান করতে পারবে না। যে সকল ক্ষেত্রে রিভিশন করা যায় না, যে সকল ক্ষেত্রে রিভিশন দায়ের করা যায় না, দায়রা জজ কর্তৃক প্রদত্ত রিভিশনের ক্ষমতার আদেশের বিরুদ্ধে আর পুনরায় রিভিশন দায়ের করা যায় না। যে দণ্ডের বিরুদ্ধে আপিল চলে কিন্তু আপিল করা হয়নি, তাহলে যে পক্ষ আপিল করতে পারত সে পক্ষ রিভিশন দায়ের করতে পারবে না। মানে যে ক্ষেত্রে আপিলের বিধান আছে কিন্তু আপিল করে নাই,
পরে রিভিশন দায়ের করতে পারবে না। তাহলে কি দাঁড়ালো, যে আদেশের বিরুদ্ধে আপিল করা যায় সে আদেশে তুমি আপিল করো আর না করো, পরে আর রিভিশন দায়ের করতে পারবে না। ঠিক আছে, তারপরে চলে যাব 439-এর কতে। 439-এর কতে দায়রা জজ আদালতের রিভিশনের ক্ষমতা। দায়রা জজ আদালত নিজ ক্ষমতা বা নিজ উদ্যোগে অথবা যে কোনো পক্ষের আবেদনের প্রেক্ষিতে রিভিশন করতে পারেন। আর এখানে এই দায়রা জজ আদালত আপনার হাইকোর্ট আদালত যে ক্ষমতা এক্সারসাইজ করতে পারতো রিভিশনে, দায়রা জজ আদালত সেই একই ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে। তাহলে রিভিশন যে ক্ষেত্রে আপনার হাইকোর্টে যে ক্ষমতা প্রয়োগ করতে পারতো, দায়রা জজ আদালত ঠিক একই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। আমরা একটু আগে যেটা বললাম যে খালাসের আদেশকে দণ্ডাদেশে পূর্বান্তর করতে পারবে না। তারপরে আপনার দ্বিতীয়বার রিভিশনের তো সুযোগ নাই, ওটা বলা হয়েছে। তাহলে এখান থেকে আপনারা কি জিনিসটা পড়বেন যে হাইকোর্ট রিভিশনে যে ক্ষমতা এক্সারসাইজ করতে পারবে, দায়রা জজও সেই একই ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এখন অতিরিক্ত দায়রা জজ আদালতকে রিভিশনের ক্ষমতা দিতে পারবেন দায়রা জজ আদালত। এখন যদি পরীক্ষাতে আপনাদের প্রশ্ন আসে অতিরিক্ত দায়রা জজের কি রিভিশনের ক্ষমতা আছে কি না, অতিরিক্ত দায়রা জজ আদালতের রিভিশন ক্ষমতা আছে কিনা, তাহলে কি উত্তর করবেন, হ্যাঁ রিভিশনের ক্ষমতা আছে। এখন আমরা আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে চলে যাব, রিভিশন কতদিনের মধ্যে দায়ের করতে হয়। দায়রা জজের নিকট 30 দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়, আর হাইকোর্টের নিকট 60 দিনের মধ্যে রিভিশন দায়ের করতে হয়। এটা হচ্ছে প্র্যাকটিস। আপিল আর রিভিশনের মেয়াদ হচ্ছে সেম, একই মেয়াদে কি করতে হয়, আপিল এবং রিভিশন দায়ের করতে হয়। আপিল আর রিভিশনের মেয়াদ আপনার তামাদি একই। এবার আমি চলে যাব 440 ধারাতে। 440 ধারাতে বলতেছে রিভিশন আদালত কর্তৃক সাক্ষ্য গ্রহণ। কোনো পক্ষই রিভিশন আদালতের নিকট অধিকার বলে সাক্ষ্য দেওয়ার দাবি করতে পারবে না। শুধুমাত্র রিভিশন আদালত স্বেচ্ছাধীন ক্ষমতা বলে সাক্ষ্য গ্রহণ করতে পারেন। এখানে একটা জিনিস আপনারা মনে রাখবেন যে রিভিশন করা হয় কোন ক্ষেত্রে, আইনগত প্রশ্নে। কোনো ফ্যাক্টের উপর ভিত্তি করে রিভিশন দায়ের করা যায় না, কোনো ফ্যাক্টের উপর ভিত্তি করে রিভিশন দায়ের করা যায় না। তবে রিভিশন আদালত যদি চায় তাহলে কি করতে পারবে, অতিরিক্ত সাক্ষ্য নিতে পারবে, কিন্তু আপনি যায় বলতে পারবেন না যে আমি সাক্ষ্য দিব, বা আপনি আবেদন করতে পারবেন না। এটা যখন এই আদালত যখন নির্দেশ দিবেন বা আদালত যখন বলবেন তখন আপনি সাক্ষ্য দিতে পারবেন। এবার আমি চলে যাব রিভিশন আদালত কর্তৃক সিদ্ধান্ত মূল বিচারকারী আদালতের নিকট প্রেরণ 442 ধারাতে। রিভিশন আদালত তার সিদ্ধান্তটি যে আদালতের রায়ের বিরুদ্ধে রিভিশন করা হয় সেই আদালতের নিকট প্রেরণ করবেন এবং উক্ত মূল আদালত রিভিশন আদালত কর্তৃক প্রদত্ত আদেশ অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণ করিবেন। এখন আপনি দায়রা জজের নিকট যদি একটা রিভিশন দায়ের করেন, যেমন একটা মামলাতে চার্জ গঠনের ক্ষেত্রে আপনার চার্জ গঠনের সময় আপনার মামলাটা খারিজ করে দিয়েছে, আপনি রিভিশন দায়ের করেছেন, বা কোনো ওই চার্জ গঠনের সময় একটা ধারা বাতিল করে দিয়ে আপনার চার্জ গঠন করছে এবং ওই ধারাটা বাতিল করলো কেন, এই আদেশের বিরুদ্ধে আপনি কি করলেন, রিভিশন দায়ের করলেন। যখন আপনি রিভিশন দায়ের করলেন, দায়রা জজ কোর্ট আদালত যে আদেশ দিবেন সেই আদেশ আবার নিম্ন আদালতে পাঠাইবে এবং সেই নিম্ন আদালত ওই দায়রা জজের আদেশ মানতে বাধ্য থাকবেন। এটাই বলা হচ্ছে 442 ধারাতে। এখন আপিল আর রিভিশন নিষ্পত্তির সময়সীমা 442-এর ক, এটা হলো আপনি স্টার দিয়ে রাখেন, 3 স্টার দিয়ে রাখেন। এটা
আপিলের ক্ষেত্রে বিবাদী রেসপন্ডেন্ট বরাবর নোটিশ প্রদানের পর হইতে 90 দিনের মধ্যে কি করতে হবে? আপিল নিষ্পত্তি করতে হবে। রিভিশনের ক্ষেত্রেও নোটিশ দেওয়ার পর থেকে আপনার 90 দিনের মধ্যে কি করতে হবে? নিষ্পত্তি করতে হবে। আপিল আর রিভিশনের আপনার তামাদি একই। আপিলের ক্ষেত্রে আপিলের যে বিধান আছে, রিভিশনের সেই একই বিধান। তাহলে কি ফরিয়াদির আপনার নোটিশ গ্রহণের তারিখ থেকে 90 দিনের মধ্যে কি করতে হবে? আপিল এবং রিভিশন নিষ্পত্তি করতে হবে। 442-এর ক, আপিল নিষ্পত্তি করতে হবে কত দিনের মধ্যে? 90 দিনের মধ্যে। আচ্ছা, আমাদের আর যতটুকু আছে, আমরা আরেকটা ক্লাসে আমরা এই পুরো ফৌজদারি কার্যবিধিটা হয়তো 30 মিনিট মতো লাগবে, হয়তো আমি পরবর্তী ক্লাসে শেষ করে দিব, ঠিক আছে? আমরা আজকে তাহলে আপিল এবং রিভিশন নিষ্পত্তির সময়সীমা পর্যন্ত পড়লাম। আর পরবর্তী আরেকটা ক্লাস লাগতেছে, আরেকটা ক্লাসে আমরা মোটামুটি ইনশাআল্লাহ ফৌজদারি কার্যবিধিটা শেষ করে দিব। আর ফৌজদারি কার্যবিধির পরবর্তী পরীক্ষার নোটিশ আমি আজকে রাতে দিয়ে দিব, অথবা আগামীকাল ঘুম থেকে ওঠার পরে আমি দিয়ে দিব, ঠিক আছে? আপনাদের আর কারো